প্রিয় দর্শক মণ্ডলী, সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন। ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরানে বড় কোনো পরিবর্তন হবে এমন কিছু আশা করা ভুল হবে। কারণ ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি সৈয়দ আলী হোসাইনি খোমেনি এখনও বহাল তবিয়তে আছেন এবং থাকবেন। এই আলী খোমেনি ইরানের সর্বোচ্চ নেতা। বাকিরা যে পদেই থাকুক না কেন সকলে তার সহযোগী, হোক সে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী। রাইসের মৃত্যুতে বিশ্বব্যাপী যেই ষড়যন্ত্রের অনুসন্ধান চলছিল সেটা শেষ হয়েছে ইরান সরকারের নিশ্চয়তার পর। রাইসের মৃত্যুকে ইরান সরকার নিছক দুর্ঘটনা না বললে হয়তো নেট দুনিয়ার গবেষকরা এতদিনে তিলকে তাল বানিয়ে ফেলত। রাইসের মৃত্যুর পর কিছু আনুষ্ঠানিকতা হয়েছে, এখন চলছে নির্বাচনের নামে নতুন প্রেসিডেন্ট বাছাইয়ের কার্যক্রম। রাইসির মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে তার মৃত্যুতে ইরান নেতৃত্বের শূন্যতায় ভুগছে সেটা যেমন ঠিক নয়, তেমনি ইরানের অভ্যন্তরীণ বা পররাষ্ট্র নীতিতেও কোন রকম পরিবর্তন আসার সম্ভাবনা আছে বলে আমার অন্তত মনে হয় না। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৮০ জন প্রার্থী থেকে বাছাই করে ৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রার্থিতা যাচাই বাছাই করেছে দেশের ১২ সদস্যের অভিভাবক পরিষদ, গার্ডিয়ান কমিটি। এই অভিভাবক পরিষদের সকলেই শিয়া সম্প্রদায়ের লোক। আর ইরানের সংবিধানে বলা আছে শিয়া সম্প্রদায়ের লোক ছাড়া কেউ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, যতই যোগ্যতা থাকুক। ইরানের ১২% সুন্নি মুসলমান মুসলিম হয়েও খোমেনি রিজিমে সংখ্যালঘু। পরপর ৩ বার, অর্থাৎ এবারও বাদ পড়েছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। তিনি একটু সংস্কারপন্থী। ইরানে কোনো নারীকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয় না, যদিও ৪ জন নারী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। দশক ১৯৭৯ সালের পর থেকে ইরানের নারীর ক্ষমতায়ন সীমিত করা হয়েছে। নারীদের অধিকার নিয়ে ইরানে কথা বললে তাকে চরম মূল্য দিতে হয়। আগামী ২৮ জুন ইরানের নির্বাচন। এই নির্বাচনেও বর্তমান কর্তৃত্ববাদী সরকারের গৃহপালিত প্রেসিডেন্ট ক্ষমতায় আসবে। নতুন প্রেসিডেন্ট পুরনো জামা পরে চুপচাপ বসে পড়বে ক্ষমতার মসনদে। ইরানের নির্বাচন বিষয়টা আসলে অগণতান্ত্রিক সরকারের মুখ রক্ষার একটি প্রক্রিয়া মাত্র। আচ্ছা, নির্বাচন তো রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, বেলারুশ, এমনকি বাংলাদেশেও হয়। নির্বাচন হওয়া মানেই কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা নয়। কিছু কিছু নির্বাচন থাকে মিডিয়া ট্রায়াল, আইওয়াশ। ইরানের সরকার আসবে, সরকার যাবে, গণতন্ত্র, মানবাধিকার, নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন, ধর্মীয় উগ্রবাদ একই থাকবে। আর উগ্রবাদের ক্ষেত্রে শিয়া বা সুন্নির মধ্যে কোনো ভেদাভেদ নেই। উগ্রবাদের প্রধান টার্গেট থাকে ক্ষমতা। আর ক্ষমতা যখন প্রধান টার্গেট থাকে তখন ধর্ম, গণতন্ত্র, সমাজতন্ত্রকে এই শাসক গোষ্ঠী ব্যবহার করে আসলে ব্রিজ হিসাবে, ক্ষমতায় যাওয়ার একটি উপলক্ষ হিসেবে। ইরানে কেউ কট্টরপন্থী, কেউ মধ্যপন্থী, কেউ সংস্কারপন্থী। আসলে যারা শক্তিশালী, যারা ক্ষমতায় আছে, তারা সবাই কিন্তু চরমপন্থী। আর চরমপন্থীদের বিরোধিতা করার পরিণতি কখনোই ভালো হয় না। রাইসের মৃত্যু দুঃখজনক। আসলে পৃথিবীতে প্রতিটি মৃত্যুই দুঃখজনক, অপমৃত্যু তো আরও বেশি বেদনার। তবে খোমেনি রাইসিদের রিজিমে প্রতিটি মৃত্যু দুঃখজনক ছিল, হোক সেটা রিপোর্টেড, হোক সেটা আনরিপোর্টেড। সেখানে কত মানুষ বিনা বিচারে জীবন দিতে হয়েছে সেই হিসেব করা মুশকিল। With reports of horrific violence being used on protesters fighting against the Iranian regime. ক্ষমতার কাছে ন্যায় অন্যায়ের মাপকাঠি থাকে না। ক্ষমতাবান শাসকরা সব সময় আমজনতার জন্য ন্যায় অন্যায়ের মাপকাঠি নির্ধারণ করে দেয়। দুর্বলের কাজ হচ্ছে সেই মাপকাঠিকে দৈববান হিসেবে মেনে চলা। এই সকল দৈববান একসময় মানুষের অভ্যাসে পরিণত হয়। দুর্বল মানুষের ঝাঁক সেই অভ্যাস থেকে আর কখনোই বেরোতে পারে না। সর্বোচ্চ সাবেক আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ খোমেনির মনোনীত খলিফা আলী খোমেনি যতদিন ইরানে টিকে থাকবে, যতদিন টিকে থাকবে তাদের তৈরি করা কর্তৃত্ববাদী এই শাসন ব্যবস্থা, ততদিন সমস্ত ইরানের মানুষ উগ্রবাদের কারাগারে থাকবে বন্দী হিসেবে, হোক সেটা রাইসি,
হোক সেটা মোহাম্মদ আহমেদিন আজাদ অথবা নতুন কেউ। মাহসা আমিনীর কথা আপনাদের মনে আছে? মাহসা আমিনীর জন্য ইরানের জন্মে নেওয়াটাই ছিল বিরাট অপরাধ। কারণ হিজাব পরার সামান্য একটু ভুলের জন্য কাউকে হত্যা করা কখনো ইসলাম হতে পারে না। ইরান জুড়ে হাজারো মাহসা আমিনীরা ধুকে ধুকে বেঁচে থাকবে। এটি ইসলামের নামে উগ্রবাদ। শান্তিপ্রিয় মানুষরা কখনোই এই উগ্রবাদকে সমর্থন দিতে পারে না। উগ্রবাদ কখনোই এভাবে বর্তমান সভ্য দুনিয়ায় ইসলাম হিসেবে মানুষের সামনে ইসলামকে উপস্থাপন করতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।